আমরা যেটা পেয়েছি এটা জুলাই জাতীয় সনদ নামে একটা খসড়া পেয়েছি, সেটা ভূমিকা, কিন্তু কি কি বিষয় ঐকমত্য হয়েছে এই বিষয়গুলো ওখানে নাই, সেটা পরে দেয়া হবে। এখন যেটা হয়েছে সেই খসড়ার সাথে আমরা মোটামুটি একমত, কিন্তু ওখানে কিছু বাক্য, শব্দ, গঠন প্রণালী ইত্যাদি নিয়ে কারো কোনো মতামত আছে কিনা সেই জন্য সব রাজনৈতিক দলগুলোর কাছে দিয়েছে। আমরা আমাদের যেগুলো সংশোধনী থাকবে ভাষাগত আর কি, বাক্যগত, অন্য কিছু বিষয় নেই। অঙ্গীকারের বিষয়ে আমরা একমত, সেই ভাষা, বাক্য, শব্দ ওখানে আমাদের যা যা সংশোধনী অবজারভেশন থাকবে এটা আমরা কালকে জমা দেবো। কিন্তু যে 2 বছরের ভিতরে এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে যে অঙ্গীকার চাওয়া হয়েছে সে বিষয়ে আমরা একমত, এবং যে সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আইন, কানুন, সংবিধান চেঞ্জ করার জন্য ওখানে বলা হয়েছে সেটা তো বলারও প্রয়োজন নেই, সেটার জন্যই তো এই প্রতিশ্রুতি, সেটার জন্যই তো এই ঐকমত্য কমিশনে আসা। আজকে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আমাদের আলোচনায় এখন পর্যন্ত মোট 3টা বিষয় আলোচিত হয়েছে। একটা বিষয় যেটা গতকালকে আলোচনা হয়েছে, ইতিপূর্ব আরও 2-1বার আলোচনা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া নিয়ে। দ্বিতীয় বিষয় ছিল আমাদের এখন নারী আসন নিয়ে আলোচনা চলছে, এবং মাঝখানে কি আলোচনা হয়েছে না, মাঝখানে আলোচনা হয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান সংক্রান্ত নিয়োগ, যে বিষয়ে আমাদের আগের অবস্থান আপনারা সবাই জানেন, গতকালকেও বলেছি। আমি প্রথম ইস্যুটা বলি, তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রণালী নিয়ে যে আলোচনাটা হচ্ছে এখানে কয়েকটি বিষয় সবাই ঐকমত্য আছে। একটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার কোনো প্রতিষ্ঠা হবে, সেটা আমরা বলতে পারি প্রায় রিইনস্টেট হয়েছে আদালতের মাধ্যমে এবং জাতীয় কনসেনসাসের মাধ্যমে। বিগত 17 বছর যে আন্দোলন সংগ্রাম হয়েছে তত্ত্বাবধায়ক সরকার কোনো প্রতিষ্ঠার জন্য, সে বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। তবে এখানে তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রণালীতে ত্রয়োদশ সংশোধনীতে যেভাবে বর্ণিত আছে তাতে শুধুমাত্র বিচার বিভাগের প্রাধান্য, এই জুডিশিয়ারিকে বাইরে রেখে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা যায় কিনা সেই বিষয়ে সবাই একমত, এবং সেটা কি প্রক্রিয়াতে হবে সেটা এক্সারসাইজ করতে যেয়ে এই পর্যন্ত যেটা ঐকমত্য হয়েছে কয়েকটি বিষয়ে, সেটা হলো যে তত্ত্বাবধায়ক সরকার কোনো প্রতিষ্ঠা হলে যে সমস্ত আর্টিকেলগুলোতে পরিবর্তন আনতে হবে সেই আর্টিকেলগুলোতে পরিবর্তন আসবে। যেমন সেখানে আর্টিকেল 123 সাবসেকশন 3 আছে, এবং আর্টিকেল 72 আসবে যেখানে সংসদের মেয়াদ সংক্রান্ত বিষয়ে বলা আছে, এবং 123(3) সম্পর্কে আপনারা জানেন যে এখানে একই সাথে 600 এমপিদের একটা বহাল থাকার ব্যবস্থা কিছু সময়ের জন্য ছিল, সেটা বিভ্রান্তিকর, সেগুলোতে পরিবর্তন আসবে। এবং আরও একটা আর্টিকেল বহাল রাখতে হবে যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যখন প্রবর্তিত হবে তখন আর্টিকেল 55 এবং 58-এর একটা বিধান আছে, যেটা এরকম যে তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা শপথ না নেওয়া পর্যন্ত, সরকার বহাল না হওয়া পর্যন্ত আগের সরকারের যে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ তাদের দায়িত্ব পালন করতে থাকবে, সেই বিধানটাও বহাল করতে হবে। এই সমস্ত বিষয়ে সবাই একমত। তবে যে বিষয়টা আলোচনায় এসছে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মনোনয়নের জন্য বা নিয়োগের জন্য যে একটা ঐকমত্য প্রতিষ্ঠার প্রচেষ্টা, সেটা জুডিশিয়ারিকে বাইরে রেখে তার মধ্যে একটা কমিটির প্রস্তাব করা হয়েছে। সেই কমিটিটা হবে সংসদের স্পিকারের সভাপতিত্বে, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার একজন যিনি মনোনীত হবেন, এই 5 জন বিরোধী সংসদ নেতা, মানে প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, ডেপুটি স্পিকার ফ্রম অপোজিশন, স্পিকার 4 জন, প্লাস অন্য একজন হচ্ছেন দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল হিসাবে যাকে ধরা হবে। কারণ পার্লামেন্টে এমনও হতে পারে যে এই তৃতীয় অবস্থানে 2টা দলও হতে পারে, জোটও হতে পারে, সেই ক্ষেত্রে যাদের ভোটের অনুপাত বেশি থাকবে তারা সেই অবস্থানটা পাবে। এই 5 জন সমন্বয়ে যে কমিটি, তারা নাম আহ্বান করবে, সেই নাম
জাতীয় সংসদে যারা প্রতিনিধিত্ব করেন সকল রাজনৈতিক দল দিতে পারবে, স্বতন্ত্র সংসদ সদস্য যদি থাকেন কেউ তারা দিতে পারবে, এবং তাছাড়া সরকারি দল বিরোধী দল সবাই নাম দিবে, এবং এর বাইরেও রাজনৈতিক দলসমূহ তাদের নাম দিতে পারবে সেখানে। এখন সেই নামের মধ্য থেকে স্ক্রুটিনি করে একটা শর্ট লিস্টিং হবে, যেহেতু আর্টিকেল 58 অনুসারে একটা অনুচ্ছেদ আছে, সেই অনুচ্ছেদ অনুসারে সংসদ সদস্য হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন যারা আছে, অর্থাৎ উপদেষ্টা হওয়ার জন্য যারা যোগ্যতা সম্পন্ন থাকবে, সেটা ওখানে বিবৃত আছে আর্টিকেল 58-এর 7 দফার মধ্যে সেটা সম্ভবত উল্লেখ আছে। সেই অনুসারে যারা যোগ্য হবেন তাদেরকে নিয়ে একটা শর্ট লিস্টিং হবে। তাদের মধ্য থেকে এই কমিটি যাচাই বাছাই করে যদি ঐকমত্য আসতে পারে যে কোনো একজনকে মনোনয়ন দেওয়ার বা সম্মতি যদি আসে একজনের ক্ষেত্রে, সেখানে সেই প্রবলেম সলভড, এবং তার সাথে আলোচনা করে অন্যান্য উপদেষ্টাদের নিয়োগ করা হবে। সেই ক্ষেত্রেও এই কমিটির মতামত থাকবে। কিন্তু এখানে যদি ঐকমত্য না আসা যায়, পরবর্তীতে বিবেচনা করা হলো যে শুধুমাত্র সরকারি দল দেবে 5টা নাম, বিরোধী দল দেবে 5টা নাম, এবং ওই তৃতীয় যেটা পক্ষ, যেটা সেকেন্ড লার্জেস্ট অপোজিশন যেটা, তারা দিবে 2 জন নাম। এইভাবে 12 জনের মধ্য থেকেই তখন আবার যাচাই বাছাই হবে। সেখানে নাম পছন্দ করবেন সরকারি দলের প্রদত্ত 5 জনের মধ্য থেকে একজনকে পছন্দ করবেন বিরোধী দলীয় নেতা, আর সরকারি দলীয় নেতা অর্থাৎ প্রধানমন্ত্রী পছন্দ করবেন বিরোধী দল কর্তৃক যে প্রদানকৃত 5টা নাম তার মধ্য থেকে একজন। আবার তৃতীয় পক্ষ যে 2টা নাম দিবে, এই যে সেকেন্ড লার্জেস্ট যেটা অপোজিশন, তাদের প্রদত্ত 2টা নামের থেকেও একজন করে এই সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ নাম পছন্দ করবেন। তাহলে দেখা যায় হয় 3 জন আসবে অথবা 4 জন আসবে। সেই 4 জনের মধ্য থেকে যদি সবাই সর্বসম্মতক্রমে একজনকে সম্মত হতে পারেন একজনকে নিয়োগ দেওয়ার জন্য, সেখানে প্রবলেম সলভড। কিন্তু যদি সেটা না হয়, তাহলে একটা প্রস্তাব আসছে যে 5 সদস্যের মধ্যে যদি 4 সদস্য একমত হয় কারো ব্যাপারে, সেটাও হতে পারে। এই পর্যন্ত প্রস্তাব আসছে। এর পরবর্তীতে বলা হচ্ছে যদি এখানেও সম্মতি না আসে, একমত না হতে পারে, তাহলে কি হবে? তখন প্রস্তাব করা হয়েছে কমিশনের পক্ষ থেকে যে একটা জুডিশিয়ারি থেকে 2 জন, অর্থাৎ প্রধান বিচারপতি এবং একজন প্রধান বিচারপতি অথবা একজন অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি, এই সমন্বয়ে একটা কমিটি 2 জনের নাম প্রস্তাব করবে, যারা একজন হাইকোর্ট ডিভিশনের একজন অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি হবেন। তো তাদেরকে সেই কমিটিতে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। সেখানে আমরা দ্বিমত পোষণ করেছি। আমাদের যুক্তিটা হলো যে আমরা জুডিশিয়ারিকে বাইরে রেখেই তো এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমরা গঠন করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে জুডিশিয়ারির যে 2 জনকে নেওয়া হবে, তারা যদি ওই প্রস্তাবিত যে 5 জন অথবা 2 জনের মধ্যে যাদের জুডিশিয়ারির যদি কেউ থাকে, সেটা তো ওপেন, কেউ তো প্রস্তাব করতেও পারে বিচারপতিদের নাম, সেটা তো লিবার্টি আছে পক্ষ বিপক্ষ, সেইখানে হয়তো তাদের একটা ইনক্লাইনেশন থাকতে পারে। সেই জন্য আমরা এই প্রেক্ষিতে মনে করি এটাও ঠিক হবে না। আর তাছাড়া এটা জুডিশিয়ারিকে বাইরে রেখে যতটা সম্ভব আমরা যদি এই সম্মতিটা আনতে পারি, জাতীয় ঐকমত আনতে পারি, তাহলে ভালো। কিন্তু এখানে আলোচনায় এটা এখনো পর্যন্ত ঐকমতে পৌঁছানো যায় নাই। আমাদের সেই জায়গাতে দ্বিমত আছে, ভিন্ন মত আছে। এরপরে তাদের প্রস্তাব হলো তারপরে র্যাঙ্ক চয়েজে যাবে, সেখানেও আমাদের দ্বিমত আছে। তা আমরা বলেছি যে ঐকমতের ভিত্তিতে না হলে, 4:1 ভোটে না হলে, তারপরে এই মাঝখানের যে প্রভিশনগুলো প্রস্তাব করা হচ্ছে, এইটার জায়গাটা আমরা জাতীয় সংসদকে ছেড়ে দিই, যে এখানে একটা বিধান করার জন্য জাতীয় সংসদে যখন সংবিধান সংশোধনী হবে, আইন প্রণীত হবে, সেই সময় যাতে জাতীয় সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা বিধানে এখানে আসা যায় যে কি বিধানটা রাখা গেল বা করা গেল, সেটা আমাদের প্রস্তাব। সেটা এখনও ফ্লোরে আছে আলোচনায়। যদি সেই বিধানেও যাই নির্ধারিত হোক, যদি ঐকমত্যে আসা না যায়, তখন আমাদের পরবর্তী আমাদের প্রস্তাব হলো, যেটা সবাই জানেন, আপনারাও জানেন, আগেও সেটা আলোচিত হয়েছে, যে তখন ত্রয়োদশ সংশোধনীতে আমরা ফিরে যাব, যেখানে ওই বিচারপতিদের নিয়েই গঠিত হওয়ার প্রস্তাব আছে। যেমন ইমিডিয়েট, মানে যেটা ইমিডিয়েট পাস চিফ জাস্টিস যার হওয়ার কথা,
এবং সেই ক্ষেত্রে ক্ষমতা না হলে সেকেন্ড চয়েস আছে, থার্ড চয়েস আছে, ফোর্থ চয়েস আছে, এইভাবে আছে। একদম সর্বশেষ যে প্রস্তাবটা ছিল সেখান থেকে আমরা সরে এসেছি। আমরা বলেছি যে এখানে প্রেসিডেন্টের এডিশনাল চার্জ হিসাবে চিফ উপদেষ্টার মানে চিফ অ্যাডভাইজারের পদ গ্রহণের বিষয়টা বিলুপ্ত করা হবে। তো এই পর্যন্ত হচ্ছে সেই তত্ত্বাবধায়ক সরকারের বিস্তারিত আলোচনা, কিন্তু সেটা এখনও সমাধানে আসে নাই। ওই মাঝখানে যে র্যাঙ্ক চয়েস ভোটিং অথবা জুডিশিয়ারিকে ইনভলভ করার যে বিধানটা ওনারা প্রস্তাব করেছেন সেই জায়গায় আমরা একমত হতে পারিনি। এখানে বিভিন্ন রকমের মত আছে, সেই জন্য আমাদের মত হচ্ছে যে এই জায়গাটায় মধ্যবর্তী আরেকটা প্রভিশন কিছু করা যায় কিনা সেটা সংসদের উপর আমরা ছেড়ে দিই। সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে সেখানে একটা বিধান হতে একটা ওয়ে আউট বেরোতে পারে। তো এটা কমিশন সিদ্ধান্ত নিয়ে কি পদ্ধতিতে এগ্রিড হওয়া যায় সেটা জানিয়েছেন। তবে আমরা আমাদের মতামত দিয়েছি ফাইনাল যে এই বিধানে যদি কেউ একমত হতে না চায়, যেমন আমরা একমত হতে চাইনি আর কি সেই বিধানটায় যে র্যাঙ্ক চয়েস সমস্ত ভোটাভুটির ক্ষেত্রে, সেই বিষয়টা আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে এই পুরা প্রক্রিয়ায় ঐক্যমতে আসতে পারি, সেই বিষয়টা আমরা বলে রেখেছি। কারণ আমরা ঐক্যমতে আসতে চাচ্ছি, আমরা চাই এই জুলাই জাতীয় সনদটা খুব শীঘ্র প্রণীত হোক, জুলাই মাসের মধ্যে প্রণীত হোক, পারলে আগামীকালকের মধ্যেই হোক, 31 তারিখের ভিতরে সই হোক। আমরা এই বিষয়ে আন্তরিক। তো এখানে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা আমরা মোটামুটি আলোচনাটা এখানে শেষ করেছি। দ্বিতীয় বিষয়টা ছিল আমাদের না অম্বুডসম্যান এবং অন্যান্য যেগুলো সাংবিধানিক প্রতিষ্ঠানের যে নিয়োগ সংক্রান্ত একটা সাংবিধানিক কমিটি তারা করতে যাচ্ছেন, যে কমিটিটা প্রপোজ করবে সাংবিধানিক পোস্টে এবং স্ট্যাটিউটরি অর্গানাইজেশনে। সেটা তো আমাদের আগের পজিশনে আছে যে আমরা চাই না যে সংবিধানকে এত বেশি ভারী করা হোক এই সমস্ত প্রভিশনগুলো নিয়ে এসে, যাতে করে ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্য দিয়ে আমরা যেতে পারি। সেই জন্য আমরা বলেছি যে বিদ্যমান আইনগুলো আছে এই সমস্ত প্রতিষ্ঠানের সাংবিধানিক প্রতিষ্ঠানের, সেই আইনগুলোতে আমরা আরও বেশি শক্ত করে কড়াকড়ি আরোপ করি এবং সেই সাংবিধানিক প্রতিষ্ঠান হোক, স্ট্যাটিউটরি প্রতিষ্ঠান হোক, সেই প্রতিষ্ঠানগুলোর আমরা জবাবদিহিতা অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করি, ট্রান্সপারেন্সি নিশ্চিত করি এবং এমনভাবে সেই আইনগুলো আমরা প্রণয়ন করি যাতে করে সেই আইনের মধ্য দিয়ে জাতি দেখতে পায় এবং ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্যে দিয়ে যেতে পারে। যদি কোনো ভুলভ্রান্তি হয় সেটা আবার সংশোধন করতে পারে এবং সেই হিসাবে সেই বডিজগুলো ফাংশন করুক। এটা হলো আমাদের প্রস্তাব। কারণ সর্ববিষয়ে যদি সমস্ত প্রতিষ্ঠানকে আমরা সংবিধানের মধ্যে নিয়ে এসে বাছাই কমিটি নিয়োগ কমিটির মাধ্যমে নিয়ে এসে যদি আমরা স্থাপন করি, তাহলে পরে এমন সময় দেখা যাবে যে একটা এমন জটিলতা হলো সংবিধান আর সংশোধন করা যাচ্ছে না। কিন্তু আইনে প্রণীত হলে সেই আইনের যদি ত্রুটি বিচ্যুতি থাকে এবং এক্সারসাইজের মধ্য দিয়ে যদি কোনো কিছু আবার সংশোধন, বিয়োজন, পরিমার্জন, পরিবর্তন করতে হয় সেটা করা যায়। এইভাবেই কিন্তু রাষ্ট্রে একটা ভারসাম্যমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায়। কিন্তু এমন ব্যবস্থা যদি আমরা প্রতিষ্ঠা করি যে যারা সরকার পরিচালনা করবেন তাদেরকে প্রতি পদে পদে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের মাধ্যমে বাধাগ্রস্ত হতে হবে এবং একটা গুড গভর্নেন্স প্রতিষ্ঠা করা যাবে না। যেহেতু জাতির অনেক বেশি প্রত্যাশা, এখন আমাদের অনেক বেশি অঙ্গীকার এবং প্রতিশ্রুতি আছে জাতির কাছে জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে, জাতির অনেক বেশি প্রত্যাশা। সুতরাং সেই প্রত্যাশা পূরণ করতে গেলে একটা এফেক্টিভ, একটা কার্যকর নির্বাহী বিভাগও প্রয়োজন। কিন্তু নির্বাহী বিভাগকে কিভাবে চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখতে হয় সেই জন্য আমরা 4টা পদ্ধতি আগেই বলেছি, আমি এখানে পুনরুল্লেখ করতে চাই না। ইন শর্ট শুধু বলতে পারি যে আমরা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা যেটা হয়েছে বা হবে সেটার পরিবর্তনের ক্ষেত্রে আমরা গণভোটের ব্যবস্থা করেছি যাতে কেউ এই ব্যবস্থা খুব সহজে পরিবর্তন না করতে পারে। দ্বিতীয় হলো জুডিশিয়ারি সম্পূর্ণ স্বাধীনতা ভোগ করবে এবং ওয়াচডগ হিসাবে সেটা গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে তারা কাজ করবে, যেটা আগে ছিল না। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন যে স্বাধীনভাবে গঠিত হবে সেই প্রস্তাবও আমাদের ছিল, আমরা দিয়েছি। এই যে বিরোধী দল, সরকারি দল এবং জুডিশিয়ারির সমন্বয়ে গঠিত কমিটি নির্বাচন কমিশন স্বাধীনভাবে গঠন করবেন এবং সেই নির্বাচন কমিশনের মধ্য দিয়ে যেহেতু বর্তমান কনস্টিটিউশনেও নির্বাচন কমিশনের সমস্ত ফাংশন স্বাধীনভাবে ডিসচার্জ করতে পারবে বলা আছে, কিন্তু সেটা কার্যকরভাবে স্বাধীনতা আগে বুক করতে পারেনি এই জন্য। তো সেই জন্য আমরা এই কমিটির মাধ্যমে প্রকৃত স্বাধীন একটি
সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনকে প্রতিষ্ঠা করতে চাই, সেটা আমাদের প্রস্তাব, সেটা গৃহীত হয়েছে। তার মধ্য দিয়ে সেই নির্বাচন কমিশন কেয়ারটেকার সরকারের অধীনে যখন নির্বাচন পরিচালনা করবে, তখন কেয়ারটেকার সরকার এবং স্বাধীন নির্বাচন কমিশন, জুডিশিয়ারি, ফ্রিডম অফ প্রেস, এই সব কিছু মিলিয়ে কখনোই স্বৈরাচারের উৎপাদন এবং স্বৈরাচারের মানে ব্যক্তিতান্ত্রিক শারীরিক স্বৈরতান্ত্রিকতা হোক বা সাংবিধানিক হোক বা সংসদীয় স্বৈরতান্ত্রিকতা হোক, কোনোটাই আর উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকে না। ওভারঅল আমরা অন টপ অফ এভরিথিং আমরা বলেছি বাংলাদেশে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রীর পদে বহাল থাকবেন না, প্রধানমন্ত্রী থাকবেন না, সেটা আমাদের প্রস্তাব। যদিও পৃথিবীর কোনো দেশে সংসদীয় পদ্ধতিতে এই ব্যবস্থা নাই, অন্তত আমার জানা নেই। তো সেই তারপরেও আমাদের অতীত অভিজ্ঞতার কারণে আমরা বলেছি যাতে কোনো ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রিত্ব বুক না করতে পারেন, ওই পদে না থাকতে পারেন, সেই জন্য প্রস্তাব আমরা দিয়েছি, সেটা গৃহীত হয়েছে। তো এতগুলো চেকস অ্যান্ড ব্যালেন্সের পরেও আমরা কি মনে করতে পারি যে বাংলাদেশে কোনো ভবিষ্যতে স্বৈরতান্ত্রিক প্রবণতা আর থাকবে? আমাদের মনে হয় অবশ্যই না। তো এগুলো আগে ফাংশন করতে দিতে হবে এবং ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্য দিয়ে যদি সাংবিধানিক কোনো প্রতিষ্ঠানে কোনো সময় সংশোধন পরিবর্তন করতে হয়, সেটা আইনে থাকা ভালো, সেই প্রস্তাবটাই আমরা দিয়েছি। হয়তো অনেকে মিস ইন্টারপ্রিট করতে পারে যে আমরা সব কিছু সংবিধানে আনতে দিতে চাচ্ছি না কেন। যদি সমস্ত সাংবিধানিক বডি এবং সমস্ত স্ট্যাটিউটরি বডি সবাই যদি একদম কোনো অ্যাকাউন্টেবিলিটি ছাড়া সমস্ত স্বাধীনতা বুক করে যদি রাষ্ট্র পরিচালনার মধ্যে যদি তারা অংশগ্রহণ করে, তাহলে আইডিয়াটা ভালো, কিন্তু প্র্যাকটিক্যালি তখন নির্বাহী বিভাগের কোনো ফাংশন আর কার্যকরভাবে থাকে না। তখন নির্বাহী বিভাগের কাছে সমস্ত জনগণের কাছে নির্বাহী বিভাগ জবাবদিহি করতে বাধ্য, সংসদের কাছে জবাবদিহি করতে বাধ্য, জনগণের প্রত্যাশা পূরণে অঙ্গীকার আবদ্ধ, সব কিছু থাকবে রেসপন্সিবিলিটি এবং সব কিছু থাকবে অ্যাকাউন্টেবিলিটি, অথচ তার অথরিটি কম থাকবে, দুর্বল হবে। সেরকম নির্বাহী বিভাগ কিন্তু খুব একটা কার্যকরভাবে সরকার এবং রাষ্ট্র পরিচালনা করতে পারবে না, সেটা আমাদের নজরে রাখতে হবে। সেই জন্য রাষ্ট্রের কোনো অঙ্গকে দুর্বল করে অন্য অঙ্গকে শক্তিশালী করে সেখানে ভারসাম্যমূলক কোনো সরকার ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হয় না। আমরা চাই যে রাষ্ট্রের সকল অঙ্গ তার সাংবিধানিক এখতিয়ারের মধ্যে থেকে, তার কনস্টিটিউশনাল লিমিটের মধ্যে থেকে, নিজ নিজ গণ্ডির মধ্যে তারা সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করবে। কোনো অঙ্গ আরেকটি অঙ্গের মধ্যে নাক গলাবে না বা তা আরেকটা অঙ্গের ভিতরে হস্তক্ষেপ করবে না, কর্তৃত্ব খাটাবে না। সেই ব্যবস্থাটাই হচ্ছে ভারসাম্যমূলক ব্যবস্থা। আমি সবসময় বলি যে এই 3 অর্গানকে অতি অবশ্যই চেকস অ্যান্ড ব্যালেন্সের মধ্যে এবং হারমোনিয়াস কোঅপারেশনের মধ্যে একটা ব্যালেন্স সরকার এবং রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। তাহলেই পরে আমরা প্রকৃতপক্ষে শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারব এবং জনগণ সেই গণতান্ত্রিক অধিকার এবং সাংবিধানিক অধিকার ভোগ করবে, রাষ্ট্র এগিয়ে যাবে। সেই উদ্দেশ্যেই আমরা এই সমস্ত প্রস্তাবগুলো দিয়েছি। তৃতীয় ইস্যু ছিল আজকে নারী আসন সংক্রান্ত। নারী আসন সংক্রান্ত আমরা গত কয়েকদিন আগে আমাদের প্রস্তাবটা দিয়েছি, পরিবর্তিত প্রস্তাব। বিএনপির পক্ষ থেকে আমরা লিখিত যে প্রস্তাব দিয়েছিলাম এবং যেটা আমাদের সাথে আলোচনা হয়েছে প্রথম দফায়, দ্বিতীয় দফায়, সেখানে আমরা বলেছি পরিষ্কারভাবে যে বাংলাদেশে নারীদের ক্ষমতায়নের জন্য কনস্টিটিউশনালি আমরা তাদেরকে আরও বেশি এম্পাওয়ার করতে চাই, লিগেলি এম্পাওয়ার করতে চাই এবং সরকার পরিচালনার প্রায় সমস্ত ক্ষেত্রে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে চাই। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের এই সংসদীয় পদ্ধতিতে আমরা মনে করেছি আগের 50 আসন থেকে বৃদ্ধি করে সেই আসন আরও 50টা বৃদ্ধি করে 100 আসনে উন্নীত করা হবে। সেটা আমাদের প্রস্তাব এখনও আছে, কিন্তু সেই নির্বাচন প্রক্রিয়া হবে আগের মতো, যেভাবে 50 আসনের অনুপাতে নারীরা নির্বাচিত হতেন সেইভাবে। তো এইখানে অনেক বিতর্ক আছে, কেউ সরাসরি নির্বাচন চায়, আর কিছু কিছু প্রস্তাব আছে বাই রোটেশন পদ্ধতি চাই, যেটা এখনও পর্যন্ত কোথাও এক্সপেরিমেন্টে টিকে নাই, এবং কেউ কেউ চায় যে নির্ধারিত ডিলিমিটেটেড এরিয়ার মধ্যে নারী আসন ফিক্স করে দিয়ে সেখানে নির্বাচন হোক। কেউ কেউ চায় যে 3টা আসনকে এক আসন ডিক্লেয়ার করে 300-এর জায়গায় আর একটা 100টা আসন থাকুক, তার মানে 300 বিদ্যমান থাকবে, প্রতি 3টে আসনে একটা আসন হলে আর একটা 100 আসন হয়, তখন সেটা ওভারল্যাপিং হবে, যে 3টে আসনে 3টা এমপি তো থাকছেই,
মোরওভার এই 3টা আসন নিয়ে আরেকজন এমপি হতে পারবেন কিনা সেটা আসলে বাস্তবায়ন কত মহিলাদের পক্ষে, সেগুলো বিবেচনায় নিয়ে আমরা সমস্ত তর্ক বিতর্ক মাথায় নিয়ে আমরা দেখেছি যে সরাসরি নির্বাচনের ক্ষেত্রে একটা অপশন রাখা ভালো, যেহেতু একটা দেশের নারী সমাজের মধ্যে একটা সেন্টিমেন্ট আছে, তাদের দাবি আছে যে তারা সরাসরি নির্বাচন করতে চায়। কিন্তু বাংলাদেশের সামাজিক পরিস্থিতি বা আমাদের সমাজের যে অগ্রগতি, নারীদের যে অগ্রসরতা, সেটা সেই পর্যায়ে আসছে কিনা সেটা আমাদের মাথায় রাখতে হবে। সেই জন্য গ্র্যাজুয়ালি যাওয়ার ক্ষেত্রে আমরা একমত হয়েছি আমাদের দলের পক্ষ থেকে। সেটা এখন আলোচনায় আছে, সেহেতু আমি ঐকমতের কথা বলতে পারবো না। আমরা প্রস্তাব করেছি ফর নাও একদম আসন্ন নির্বাচনে, যেটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হওয়ার আগের পর্যায়ে, সেই নির্বাচনে আমাদের দলের পক্ষ থেকে আমরা প্রস্তাব করেছি বিদ্যমান 300 আসনের মধ্যে 5%, অর্থাৎ 15টা আসন নারীদেরকে মনোনয়ন দেওয়া সরাসরি নির্বাচনের জন্য। তারপরে যখন কনস্টিটিউশন অ্যামেন্ড হবে, সেই অ্যামেন্ডমেন্টে আমরা 10% সরাসরি প্রস্তাব করছি সেই 300 আসনের মধ্য থেকে, অর্থাৎ 30 জনকে মনোনয়ন দেওয়া। সেটা 2031 সালে যখন নির্বাচন হবে তখনকার জন্য। এরপরে সেই পার্লামেন্ট ঠিক করবে। হ্যাঁ, এখানে একটা শর্ত আছে যে সেই ক্ষেত্রে আর আমরা 50 থেকে 100 যেটা বৃদ্ধি করার প্রস্তাব করেছি সেটা আর থাকলো না, সেটা 50, আগের নিয়মেই 50 জন সদস্য, নারী সদস্য নির্বাচিত হবেন। মোরওভার এই 5% দিয়ে আমরা শুরু করলাম, কিন্তু পরবর্তী ইলেকশনে যে সেটা 10% উন্নীত হলে আসলে নারী আসন তখন হয়ে যাচ্ছে 50 + 30, 80। এখন কতজন নির্বাচিত হয়ে আসতে পারবেন সেটা তার পরবর্তীতে দেখা যাবে। এবং সেইভাবে একটা এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে গিয়ে যদি তখনকার সমাজ, তখনকার পার্লামেন্ট মনে করে যে আমাদের নারী আসন আরও বৃদ্ধি করা উচিত সরাসরি নির্বাচনের ক্ষেত্রে, সেটা তখন বিবেচনায় নেওয়া যাবে। এক পর্যায়ে সমাজের অগ্রগতি, নারীদের অগ্রগতি মাথায় রেখে তখনকার অবস্থা বিবেচনা করে, পর্যালোচনা করে হয়তো এমন হবে যে আর রিজার্ভ আসনের কোনো প্রয়োজন হবে না, সেই 50টা আসনও তখন সরাসরি নির্বাচিত হয়ে আসতে পারবে নারীরা। সেই ক্ষেত্রে একটাই তখন বিধান করতে হবে যে কনস্টিটিউয়েন্সিগুলো আবার ডিলিমিট করে আসন সংসদে সরাসরি 350 অথবা 400 এইভাবে উন্নীত করতে হবে, এবং ফ্রি থাকবে সেই পুনর্বিন্যাসকৃত আসনের মধ্যে, ফ্রি থাকবে নারী পুরুষ যে কোনো আসনে নির্বাচন করার জন্য সরাসরি। সেই দিন যখন আসবে তখন সমাজের অগ্রগতি বিবেচনায়, নারীদের অগ্রগতি বিবেচনায়, তখনকার চাহিদা বিবেচনায় যদি সংসদ মনে করে তখনকার সংসদ তখন সেটা করতে পারবে। বাট আমরা ওয়েট আ পিপল, আমরা রাস্তাটা আমরা শুরু করলাম, আমরা ইনিশিয়েট করলাম, এটা হচ্ছে আমাদের ধারণা। এবং গ্র্যাজুয়ালি গেলে তখন দেখা যাবে আস্তে আস্তে সেই সংখ্যাটা বৃদ্ধি পেতে থাকবে, এবং নারীর অগ্রসরমানতাটা আমরা যখন আরও দেখবে, সমাজ দেখবে, তখন ধীরে ধীরে সেইটা সরাসরি নির্বাচনের ক্ষেত্রে যাবে। আমরাও মনে করি রিজার্ভ আসন না রেখে সেইভাবে যাওয়া উচিত, তবে সেটার জন্য সময় নিতে হবে। আর এখন যদি আমরা রিজার্ভ সিট নারীদের জন্য সংরক্ষিত না রাখি, তাহলে সরাসরি নির্বাচন করে কতজন নারী সংসদে আসতে পারবে সেটা তো একটা বিশাল প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। কিন্তু নারীদের রিপ্রেজেন্টেশন তো আমরা রাখতে চাই, থাকা উচিত। সেই জন্যই তো বিভিন্ন ক্ষেত্রে সংবিধানের আরও কয়েকটা ক্ষেত্রে নারীদের জন্য, সমাজের পিছিয়ে পড়া অংশদের জন্য বা যারা স্পেশালি অ্যাবল্ড সেই শ্রেণী গোষ্ঠীর জন্য কিছু রিজার্ভ রাখতে হয়, প্রোটেকশনের জন্য, অগ্রগতির জন্য। থ্যাংক ইউ। আমি আরেকটা প্রশ্ন বোধহয় ছেড়ে গেলাম, সেটা হচ্ছে ন্যায়পাল নিয়ে আলোচনা হয়েছে। ন্যায়পাল নিয়োগের বিধানটা আর্টিকেল 77 অনুসারে বর্তমান কনস্টিটিউশনে আছে, এবং সেইটা ন্যায়পালের কার্যকারিতার জন্য ন্যায়পাল সংক্রান্ত আইনের বিধান আইন করা হয়েছিল 1980 সালে খুব সম্ভবত, এবং সেটা কার্যকর হয় নাই খুব একটা। তবে 2005 সালে কর ন্যায়পাল নিয়োগ হয়েছিল, সেটাও পরবর্তীতে বন্ধ করে দেওয়া হলো, এটা আওয়ামী লীগের সময়ে। এখন কথা হচ্ছে যে ন্যায়পাল বাংলাদেশে এখনো পর্যন্ত ফাংশন করেনি, যেটার এক্সপেরিমেন্ট হয়নি, ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্যে দিয়ে যায়নি, সেই ন্যায়পাল নিযুক্তির জন্য একটা বাছাই কমিটি করে কনস্টিটিউশনে সেই ন্যায়পালকে নিয়োগ করার জন্য যে প্রস্তাব এসেছে, আমরা এটা বাস্তবায়ন মনে করি না। কারণ আমাদেরকে আগে দেখতে হবে ন্যায়পালটা প্রতিষ্ঠিত হোক। সেই জন্য আমাদের প্রস্তাব হলো এইবার আমরা যেন জাতীয় সনদে এই ঘোষণাটা দেই যে অতি অবশ্যই ন্যায়পাল নিয়োগ করতে হবে। দ্বিতীয়,
ন্যায়পালের জন্য একটা সেক্রেটারিয়েট প্রতিষ্ঠা করতে হবে এবং ন্যায়পালকে ফাংশন করার জন্য ন্যায়পাল সংক্রান্ত যে আইন সেটাকে যুগ উপযোগী করতে হবে এবং সেই যুগ উপযোগী আইনের মধ্যে তার পাওয়ার, ফাংশন, দায়িত্ব ইত্যাদি কী হবে, তার কার্যপরিধি কী হবে ইত্যাদি ডিটেইল করতে হবে। করার পরে ন্যায়পালের ফাংশনটা যেহেতু অনেকটা কোয়াসি জুডিশিয়াল বলা যায়, তদন্ত করতে পারবে কিন্তু ট্রায়াল করতে পারবে না, বাট তার রিকমেন্ডেশনটা যাতে বাধ্যতামূলক হয় সেগুলো আইনের মধ্যে ডিটেইল থাকতে হবে। শুধু ন্যায়পাল তদন্ত করলো, রিকমেন্ড করলো, কোনো কাজ হলো না, তা তো হবে না। সেই রকম একটা এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে আমাদের যেতে হবে, কারণ ন্যায়পালের এখতিয়ারের মধ্যে এটা আমাদের 31 দফা তো আমাদের ন্যায়পাল প্রতিষ্ঠার ক্ষেত্রে ঘোষণা করা আছে। দেখতে হবে যে ন্যায়পালের এখতিয়ারের মধ্যে যেগুলো প্রস্তাবের মধ্যে আছে আর কি, যে ন্যায়পাল যে কোনো কর্মকর্তা, কর্মচারী, মন্ত্রণালয়, প্রতিষ্ঠান যে কারোর বিরুদ্ধে অভিযোগ তদন্ত করতে পারবে এবং সেই অভিযোগ তদন্ত করে তাদের যে রিকমেন্ডেশন সেইটা কি হবে তা অবশ্যই আইনের মধ্যে ডিটেইল করতে হবে। কারণ এত এক্সপেন্সিভ একটা অর্গানাইজেশন করে তদন্ত করে, অভিযোগের তদন্ত করে, সমস্ত রাষ্ট্রের সমস্ত মন্ত্রণালয় থেকে শুরু করে ব্যক্তির, কর্মচারী সবার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করলো, কিন্তু তার ফলাফল কি হবে? সেই ফলাফলটা যাতে বাধ্যতামূলক হয় তাদের তদন্তের ফলাফলটা, এবং সেটা ইমপ্লিমেন্ট করার জন্য নিশ্চয়ই সরকারের বিভিন্ন অর্গানাইজেশনকে, মন্ত্রণালয়কে নির্দেশনা দিতে হবে। সেগুলো আইনের মধ্য দিয়ে আসতে হবে এবং সেই আইন প্রণয়নের কিন্তু কার্যাবলী এখানে হবে না, সেটা জাতীয় সংসদে হতে হবে। আমরা নীতিগতভাবে এই কথাগুলোতে একমত হওয়ার জন্য আহ্বান জানিয়েছি যে ন্যায়পাল প্রতিষ্ঠা করতে হবে, নিয়োগ করতে হবে এবং ন্যায়পালের জন্য সেক্রেটারিয়েট করতে হবে, ন্যায়পালের আইনটা যুগ উপযোগী করতে হবে এবং ন্যায়পালের আইনের মধ্যে তার কার্যপরিধি নির্ধারণ করতে হবে, তার তদন্ত ক্ষমতা এবং তার তদন্তের ফলাফল কিভাবে সেটা ইমপ্লিমেন্ট হবে, বাস্তবায়ন হবে, সেটা ডিটেইল করতে হবে। তারপরে ন্যায়পালের এই কার্যক্রমগুলো আমরা দেখে অনুশীলন করে পরে যদি ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে সেই আইনটাকে আরও যুগ উপযোগী করতে হয় সেটা তখন করতে হবে। এইভাবে আমরা ক্রমান্বয়ে অগ্রসর হতে চাই। সেই জন্য আমাদের প্রস্তাবগুলো নির্ধারিত যে এই বডিগুলো আইনের মাধ্যমে এই আইনগুলো শক্তিশালী করা হোক। সব কিছু শুধু কনস্টিটিউশনে অ্যাপয়েন্টিং করলে কমিটির মাধ্যমে সেই জায়গায় আর কোনোদিন কোনো পরিবর্তন করা যাবে না, খুব দুরূহ হবে সাংবিধানিকভাবে এগুলো সংশোধন করা। সেই জন্য আমরা বাস্তব যেটা ওয়ার্কেবল সেটাই আমরা সাজেস্ট করেছি। সংস্কার কমিশনগুলোর টোটাল রিপোর্টের সংখ্যা 700-রও বেশি, রিকমেন্ডেশনের সংখ্যা সেই 700-রও বেশি রিকমেন্ডেশনের মধ্যে আমরা 650-র মতো, 650-র মতো আমরা সুপারিশে আমরা একমত পোষণ করেছি। কিছু কিছু বিষয়ে আমরা পরামর্শ দিয়েছি, দ্বিমত পোষণ করেছি, আমরা আমাদের মতামত অনুসারে সংশোধিত প্রস্তাব দেওয়ার জন্য আহ্বান করেছি। এখন বিষয় থাকলো সেই রিকমেন্ডেশনসগুলো কি সবগুলো সনদে আসবে? আমার মনে হয় না। সনদে হয়তো উল্লেখ করার জন্য তারা কিছু মেজর ইস্যুস এখানে উল্লেখিত থাকবে, কিন্তু আমাদের বক্তব্য পরিষ্কার। আমরা এই 700-রও অধিক রিকমেন্ডেশন যেগুলো পেয়েছিলাম তাদের সুপারিশ, তার মধ্যে কতটাতে আমরা এগ্রিড হইলাম সেটা আমরা সামারে আমাদের পক্ষ থেকে দেব, যে এই সমস্ত ইস্যুসগুলোতে আমরা সবাই একমত। সেখানে কিছু আইনি সংশোধন আছে, সাংবিধানিক সংশোধন আছে, জুডিশিয়ারির ক্ষেত্রে আছে, দুদকের ক্ষেত্রে আছে, প্রশাসনের ক্ষেত্রে আছে এবং অন্যান্য ক্ষেত্রেও আছে, যেগুলো পুলিশ সংস্কার সহ অনেক ক্ষেত্রে আছে। তো এগুলো এখানে সবগুলো কম্পাইল করা 600-700 বোধহয় লিটারেলি সম্ভব না। এই জন্যই তারা হয়তো বলেছে যে মেজর কিছু ইস্যুজ আসবে। কিন্তু আপনি যেভাবে বললেন যে 20টা ইস্যু, আমার তো মনে হয় এটা 20টা ইস্যু কিনা, সেটা কম বেশিও হতে পারে। এখন ওনারা কোনটাকে মৌলিক কোনটাকে অমৌলিক নির্ধারণ করছেন সেই বিষয়েও আমি মন্তব্য করতে চাই না। কিন্তু আমার মতে সাংবিধানিক যে কোনো সংস্কার মৌলিক, সেটা যেই আর্টিকেলেই হোক না কেন, কারণ সংবিধান বলে কথা, এটা রাষ্ট্র পরিচালনার বিষয়, সুপ্রিম ল অফ দি কান্ট্রি। সেখানে যে কোনো রকমের পরিবর্তন আনা যে কোনো আর্টিকেলে এটা মৌলিক পরিবর্তন। তো সুতরাং তারা সনদের মধ্যে কোনটা কোনটা আনবে এটা আমাদেরকে এখনো দেয় নাই। যদি আলোচনা সমাপ্ত হওয়ার পরে আমরা জানতে পারি যে আরও কিছু বিষয় আছে, তখন সেটা বলতে পারবো। কিন্তু অ্যাজ অফ নাও আমার মনে হয় সব কিছু আলোচিত হয়েছে। এখন যে সমস্ত বিষয়গুলোতে ঐক্যমত্য আসতে পারে নাই সবাই, সেই বিষয়গুলো রিপিটেডলি আলোচনা হচ্ছে। এমন কোনো বিষয় নাই যেটা আলোচিত হয় নাই। একটা বিষয় এখনো আলোচিত হয় নাই, হয়তো আসবে, সেটা হচ্ছে প্রেসিডেন্টের পাওয়ার বৃদ্ধিকরণ সংক্রান্ত এই বিষয়ে টাচ হয় না, কিন্তু বাকি সব বিষয়ে আলোচনা মোটামুটি হয়েছে।
কিছু কিছু বিষয় হয়তো নিষ্পন্ন অবস্থায় আছে, সেগুলো এখন রিপিটেডলি আলোচনা হচ্ছে, নতুন কোনো বিষয় নেই। আরও 2-3টা ইস্যুতে আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে একমত হয়েছি, অন্যান্য পার্টিও নোট অফ ডিসেন্ট দিয়ে একমত হয়েছে। কারণ দেখা গেল যে একটা ইস্যুতে সবাই একমত, কিন্তু গঠন প্রক্রিয়া বা বিভিন্ন প্রণালীগত পদ্ধতিগত দিক থেকে হয়তো একমত হতে পারছেন না। সেই ক্ষেত্রে হয়তো 10% গ্যাপ আছে, সেইটা যারা যারা একমত হতে পারছেন না ওখানে নোট অফ ডিসেন্ট দিয়ে একমত হচ্ছেন, সেইভাবে হতে পারে। কারণ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা হোক এ বিষয়ে কোনো দ্বিমত নাই, এবং তত্ত্বাবধায়ক সরকার জুডিশিয়ারিকে বাইরে রেখে যদি অপশনসগুলো রাখা যায় সেই বিষয়েও কেউ দ্বিমত নাই। শুধু গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা জায়গায় আর একটা প্রভিশন করার জন্য সবাই তর্ক বিতর্ক করছে, সেই জায়গাটা আমি বলেছি ওপেন রেখে সেটা সংসদের উপর ছেড়ে দেওয়া হোক। সেখানে যখন সংবিধান সংশোধনী হবে ওইখানে হয়তো একটা বিধান তখন জাতির বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরও মতামত নিয়ে সংসদে আলোচনা করে সেমিনার সিম্পোজিয়াম করে একটা ওয়ে আউট হতে পারে। এত দ্রুততম সময়ের মধ্যে হয়তো সেটা করা সম্ভব নয়। সেই জন্যই বলেছি যে অন্তত 90% বিষয়ে যেহেতু তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রণালীতে সবাই একমত, সুতরাং বাকি একটা বিষয়কে সংসদের উপরে ছেড়ে দেওয়া যায় না। এই বিষয়টা আমি বলেছি আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে এখানেও একমত হতে পারি, এটা আমাদের প্রস্তাব।